অবশেষে বরখাস্ত হলেন পুলিশের বহুল বিতর্কিত হারুনুর রশিদ। হারুনুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। হারুনুর রশিদকে ব্যক্তির দায় পুলিশ নেবে না বলে জানিয়েছেন এক কর্মকর্তা। বরখাস্ত হলেন হারুনুর রশিদ। সন্ধ্যায় এই নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারপর আপনাদের কাছে বলে যাই, আমি সবসময় আপনাদের প্রতি দোয়া রইল, আপনারা ভালো থাকবেন। ক্ষমতা দখলের জন্য বিরোধী দলীয় নেতাদের বন্দী করে নির্বাচন করেছে সরকার। নির্বাচনের আগে আগুন পুড়িয়ে মানুষ হত্যা করে এর দোষ চাপিয়েছে বিএনপির ওপর। অবৈধ অনির্বাচিত সরকার হলে যা হয়, জনগণের কল্যাণ তার প্রায়োরিটি না, জনগণের হেনস্থা হলো তার বিজনেস। আমরা এই অবৈধ ব্যবসা বাণিজ্য ঘুষ দিয়া সার্টিফিকেট দিতে দিতে ক্লান্ত। চ্যালেঞ্জ দিচ্ছি, কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে, যার জবাব আমি দেব। দুর্নীতি নিয়ে যে কথা বলে, আমি তো পার্লামেন্টে বলছি যে কোথায় দুর্নীতি হয়েছে আমাকে তথ্য দেন, আমি ব্যবস্থা নেবো। শুধু মুখে মুখে বললে হবে না। এখন এমন লোকদের কাছ থেকে আমার শুনতে হচ্ছে যে যারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত, তাদের বলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন আছে, অথবা কেউ মানে বলতে গেলে ওই ক্ষুদ্র ঋণের ব্যবসা করতে যে গরিব মানুষের উপর এমন চাপ যে সুদ দিতে দিতে তারা অনেক সময় বাড়িঘর বিক্রি করে এলাকা থেকে চলেই যেতে হয়েছে, অথবা আত্মহত্যা করতে হয়েছে। হাসিনা তোমার কাছে মাথা নত করবে না এই জাতি, এই দেশের মানুষ। এই বর্তমান ফ্যাসিস্ট সরকার তারেক রহমানকে টার্গেট করেছে, জিয়া পরিবারকে টার্গেট করেছে, দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে টার্গেট করেছে, এদেশের মানুষকে টার্গেট করেছে। সেনাবাহিনী তাদের প্রচলিত যে দায়িত্বগুলো পালন করে, সেগুলো পালন করার ক্ষেত্রে অসামরিক প্রশাসনের সহায়তা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ সেনাবাহিনী তাদের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে পারবে, আমরা তখনই তাদের ডাকে সাড়া দেব এবং অবশ্যই তাদের পাশে বসে আমাদের দায়িত্ব পালন করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাতের ভিতরেই শেখ হাসিনা পদত্যাগ করলেন। যুক্তরাষ্ট্র থেকে সেনা প্রধানকে যে চাপটি দেওয়া হয়েছিল, এবার কিন্তু সেনা প্রধান ভালোভাবে নড়ে সরে বসেছে। তাহলে কি অবশ্যই শেখ হাসিনা গতি ছাড়তে চলেছে? আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে ডিবি হারুন স্যারেরও কিন্তু কিছু নতুন কুকর্ম ফাঁস হয়ে গিয়েছে। হঠাৎ কেন ডিবি হারুন স্যারের কুকর্মগুলো ফাঁস হচ্ছে, কারা করছে এই কুকর্মগুলো ফাঁস, সেই বিষয় নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা রয়েছে। বিস্তারিতের মাধ্যমে আপনারা সব কিছু দেখতে পারবেন। আমি বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে যারা এখন এই ভিডিওতে একটি লাইক দেননি, দ্রুত এই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। প্রিয় দর্শক বন্ধুরা, কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। চলুন তাহলে আমরা ধাপে ধাপে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো দেখে আসি। অবশেষে বরখাস্ত হলেন পুলিশের বহুল বিতর্কিত হারুনুর রশিদ। হারুনুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে হারুনুর রশিদকে ব্যক্তির দায় পুলিশ নেবে না বলে জানিয়েছেন এক কর্মকর্তা। বরখাস্ত হলেন হারুনুর রশিদ। সন্ধ্যায় এই নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ডিবির একজন কর্মকর্তা, যিনি এই হত্যা মামলার তদন্ত কমিটির একজন সদস্য ছিলেন, যিনি ভারত এবং নেপালে গিয়েছিলেন। কেন তিনি ফেসে যাচ্ছেন এবং আওয়ামী লীগের নেতারা কিভাবে ফেসে যাচ্ছেন সেই আলোচনায় আসবো। হারুনুর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তারপর আপনাদের কাছে বলে যাই, আমি সবসময় আপনাদের প্রতি দোয়া রইল, আপনারা ভালো থাকবেন। মাত্র একটি কাজ করলেই বাংলাদেশের মানুষের মুক্তি সম্ভব, বাংলাদেশের মানুষের বিজয় সম্ভব, বাংলাদেশের মানুষের সকল সমস্যার সমাধান সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, চলতি বছরে অর্থাৎ নির্বাচনী বছরে জনগণকে আশ্বস্ত করবেন কিনা যে এবছর জ্বালানি বা বিদ্যুতের দাম বাড়ানো হবে না। মাননীয় স্পিকার, বিগত বছরে জ্বালানি খাতে ইন্ডেমনিটির সুযোগ নিয়ে যেসব কুইক রেন্টাল হাজার হাজার কোটি টাকা মুনাফা করেছে, আমি প্রস্তাব রাখবো এই সংসদে তাদের উপর যেন আপনার 50% উইন্ডফল ট্যাক্স আরোপ করা হয়। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, মনে হচ্ছে আমাদের মাননীয় সংসদ সদস্য বিরোধী দলের শক্তিশালী হওয়ার চেষ্টা করছেন, কিন্তু যে সমস্ত অভিযোগ তিনি এনেছেন এটা সম্পূর্ণ অমূলক। আমি একথাই বলবো যে যেমন তিনি মেগা প্রকল্প নিয়ে কথা বলেছেন, মেগা প্রকল্পের সুবিধাভোগী কারা? এদেশের সাধারণ মানুষ। আজকে এই মেগা প্রকল্প অন্য কোনো সরকার করতে পারেনি, এটা আওয়ামী লীগ সরকারই করেছে। পদ্মা সেতু সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আমরা করেছি। মেট্রো রেল এটাও কিন্তু সাধারণ মানুষের যোগাযোগের জন্য। আজকে যারা মেট্রো রেলে চড়ে সেই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত আসছেন, কত অল্প সময় তারা যাতায়াত করতে পারছেন এবং স্বল্প খরচে, কোনো রকম সমস্যা তাদের নেই। তো এ তো সাধারণ মানুষ ভোগ করছে। মাননীয় সংসদ সদস্য অনেক অর্থশালী সম্পদশালী গাড়িতে করে চলেন, ওরা তো এই সমস্ত সমস্যা জানার কথা না। তবে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আমার মাননীয় সংসদ সদস্য সম্পূর্ণ প্রশ্নকর্তাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে, যার জবাব আমি দেব। কারণ একটা কথা আমি এখানে স্পষ্ট বলতে চাই, ওয়ার্ল্ড ব্যাংক তো পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ এনেছিল। সেখানে কি কোনো দুর্নীতি হয়েছিল? দুর্নীতি হয়নি, তারা প্রমাণ করতে পারেনি। এটা শুধু আমার কথা না, কানাডার ফেডারেল কোর্টে যে মামলা হয় সেই রায় বলা হয়েছে সকল অভিযোগ মিথ্যে, কোনো অভিযোগ সত্য না, সবগুলি ভুয়া। কাজে সেই ক্ষেত্রে তারা এই কথাটা কেন কীভাবে বলবে যে দুর্নীতি হচ্ছে বাংলাদেশে? দুর্নীতি যদি সত্যি হতো তো এত অল্প সময়ের মধ্যে এইসব প্রজেক্টের কাজ কি শেষ হতো? কোনোদিন হয়েছে?
মাননীয় স্পিকার, আমি জানি না মাননীয় সংসদ সদস্য বাংলাদেশের নাগরিক, ওনার আবার একটা সেকেন্ড হোমও আছে। সেই সেকেন্ড হোম যেখানে, অর্থাৎ ইংল্যান্ডে বিদ্যুতের দাম কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 150% বৃদ্ধি পেয়েছে বিদ্যুতের দাম ইংল্যান্ডে। সেখানে ইনফ্লেশন 13.3%, ভোগ্যপণ্য খাবার জিনিসের দাম 13.3%-এর উপরে সেখানে ইনফ্লেশন রেট। সেখানে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। প্রত্যেকটা পরিবারকে নির্দেশ দেওয়া হয়েছে যে সেখানে যেন বিদ্যুৎ সাশ্রয় করা হয় এবং প্রতিটি বিল পরীক্ষা করা হয়, যে নির্দেশনা তার থেকে 1 ফোঁটা বেশি হলেই সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নয়, ফাইন করা হয়। বাংলাদেশে এখনও সেই অবস্থা সৃষ্টি হয় নাই। কাজে এই যে কথাগুলি বলা। আর দ্বিতীয়টা কুইক রেন্টাল। হ্যাঁ, কুইক রেন্টালের প্রয়োজন ছিল। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলি এনেছিলাম বলেই বিদ্যুৎ আমরা মানুষকে দিতে পেরেছিলাম। আমরা যখন সরকার গঠন করি কত ছিল? 3200 মেগাওয়াট বিদ্যুৎ আমরা পেয়েছিলাম। অথচ যখন আমি 96 থেকে 2001-এ সরকারে আসি 1600 মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছিলাম। 4300 মেগাওয়াটে উন্নীত করেছিলাম। 2001 সালে বিএনপি জামাত ক্ষমতা আসে। বিএনপি জামাতের আমলে বিদ্যুৎ উৎপাদন হ্রাস করা হয়। মানুষ বিদ্যুৎ পেত না। দিনের পর দিন বিদ্যুতের জন্য হাহাকার ছিল। ইন্ডাস্ট্রিগুলি চলতে পারতো না, বিদ্যুতের জন্য হাহাকার ছিল, গ্যাসের জন্য হাহাকার ছিল। আমরা এসে আমাদের সিদ্ধান্ত নিই যে দ্রুত আমরা কি সমস্যার সমাধান করতে পারি। দ্রুত করণীয়, অর্থাৎ আশু করণীয় কি, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, এইভাবে বিদ্যুতের পরিকল্পনা নিয়ে আজকে আমরা সেই 3200 মেগাওয়াট থেকে এখন আমরা 25,800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা অর্জন করেছি। প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছি। কুইক রেন্টালে যদি দুর্নীতি হতো তো বিদ্যুৎটা এতদিনে পাওয়ার কথা ছিল না। কারণ বিএনপির আমলে এই বিদ্যুতের উপর দুর্নীতি করেছিল বলেই কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক টাকা বন্ধ করে দিয়েছিল। সেটা সিদ্ধিরগঞ্জ পাওয়ার প্ল্যান্ট। সড়কে দুর্নীতি করেছিল, ঢাকা ময়মনসিংহ সড়ক, সে টাকাও বন্ধ হয়ে গেছিল। কাজে আওয়ামী লীগের আমলে কিন্তু সেটা হয়নি। কাজে যেখানে বড় বড় মহারথীরাই আমাদের দুর্নীতির খোঁজ পায় নাই, আর কিছু লোক ভাঙা রেকর্ডের মতো বলেই যাচ্ছেন কুইক রেন্টাল, সব বিদ্যুৎ বন্ধ করে দিত। এখন যতগুলি বিদ্যুৎ অন্তত আওয়ামী লীগ সরকার এসে করেছে সবগুলি যদি বন্ধ করে দিই তো সে কী অবস্থাটা হবে আপনাদের বলেন আমাকে। কয়েকদিন মাত্র লোডশেডিং দিয়েছিলাম, তাই চারিদিকে হাহাকার। তো সেই লোডশেডিং যাতে না হয় সেই জন্য ওই কুইক রেন্টাল আবার চালু রাখতে হয়েছে। এটাও বাস্তবতা। কিন্তু আমরা তো সব ধরনের পরিকল্পনা নিয়েই কিন্তু আগাচ্ছি। কাজে নিজেরা ভোগ করবেন আর বলার সময় অভিযোগ করবেন, এটা মেনে নেওয়া যায় না। কাজে যারা এরপরে বেশি বলবেন তাদের বিদ্যুৎ চাওয়াটা বন্ধ করে দেবো, তখন দেখি কি হয়। দুর্নীতি নিয়ে যে কথা বলে আমি তো পার্লামেন্টে বলছি যে কোথায় দুর্নীতি হচ্ছে আমাকে তথ্য দেন, আমি ব্যবস্থা নেবো। শুধু মুখে মুখে বললে তো হবে না। এখন এমন লোকদের কাছ থেকে আমার শুনতে হচ্ছে যে যারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত, তাদের আমলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হচ্ছে, অথবা কেউ মানে বলতে গেলে ওই ক্ষুদ্র ঋণের ব্যবসা করতে যে গরিব মানুষের উপর এমন চাপ যে সুদ দিতে তারা অনেক সময় বাড়িঘর বিক্রি করে এলাকা থেকে চলেই যেতে হয়েছে অথবা আত্মহত্যা করতে হয়েছে। কিন্তু এই গরিব মানুষের টাকা দিয়েই কিন্তু বিদেশে নাম করে টোয়ে বেশ ভালোই আছে এবং প্রচুর অর্থ সম্পদের মালিক পৃথিবীর বিভিন্ন দেশে বিনিয়োগও করে ফেলছেন। এই টাকাগুলি কোথেকে? এই গরিবের রক্তচোষা টাকা তো, এটা তো বাস্তব কথা। আমি মনে করি যে আমার বাড়ি আমার খামার প্রকল্প বা আমরা যে সমস্ত পদক্ষেপ নিয়েছি তাতে আমার দেশের মানুষকে আর ওই উচ্চ হারে ঋণ নেওয়ার প্রয়োজন হবে না। তারা নিজের টাকা দিয়ে নিজেরাই চলতে পারবে, নিজেরাই ক্ষুদ্র ব্যবসা চালাতে পারবে। আর যেহেতু সমস্ত বাংলাদেশে আমরা বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছি, তো সেখানে তারা এরকম যে ক্ষুদ্র শিল্প করে তুলে নিজেদেরও আর্থিক সচ্ছলতা আনতে পারবে। কৃষি যান্ত্রিকীকরণে আমরা 70% প্রায় তাদেরকে আমরা ভর্তুকি দিচ্ছি। আজকে যান্ত্রিকীকরণ করার ফলে সেখানে লেবার কস্ট কমে যাচ্ছে এবং ফসলের জন্য জমি কর্ষণ থেকে শুরু করে বীজ বপন থেকে শুরু করে চারা বপন থেকে শুরু করে কাটাই মারাই সব কাজই যন্ত্রের মাধ্যমে করতে পারছে এবং আমার ফসলও ভালো চলে আসবে। সেচের জন্য আমরা ভর্তুকি দিচ্ছি। তো এভাবে আমরা কিন্তু আমাদের দেশের প্রত্যেকটা একটা ক্ষেত্রকে ধরে আমাদের যে কর্মসূচি বাস্তবায়ন করার ফলে আজকে আমরা দারিদ্র্য কমাতে পেরেছি, মানুষের কর্মসংস্থান ব্যাপকভাবে বাড়াতে পেরেছি। এখন তো ওই রকম কেউ ইচ্ছে করলে বেকার থাকতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে বেকার থাকার কোনো সুযোগ নাই, কারণ আমরা এত সুযোগ সৃষ্টি করে দিয়েছি। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে এখন অনেক ছেলে মেয়ে কিন্তু কাজ করে গ্রামে বসেই টাকা উপার্জন করছে। কাজে এভাবে যে যত সুযোগ আমরা করে দিচ্ছি, আমাদের আগামী দিনে আমাদের রপ্তানি ক্ষেত্রে আমি মনে করি আমাদের খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণ করা এবং খাদ্যপণ্য রপ্তানি, আমাদের ডিজিটাল ডিভাইস সেগুলি রপ্তানি, আমাদের বিভিন্ন যন্ত্রপাতি ক্ষুদ্র যন্ত্রাংশ প্রস্তুত করা, আর 100টা অর্থনৈতিক অঞ্চলে যে সমস্ত বিনিয়োগ আসছে সেখানেও আমরা অনেক রপ্তানি আমরা বাড়াতে পারবো, এটা আমার বিশ্বাস। তো এভাবে আমরা দেশকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো। এই কথাগুলো আমার আজকে খুব ইচ্ছা ছিল যে আমি জাতিপিতার এই ভাষণের কিছু কোড আপনাদের সামনে তুলে ধরবো, কারণ এগুলো আমার কাছে থাকে সবসময়। আমি বিভিন্ন জায়গায় লেখাই থাকে যে উনি কী করতে চেয়েছিলেন বাংলাদেশটাকে নিয়ে, কি ওনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন ছিল, আর আমরা এখন তার কতটুকু আমরা বাস্তবায়ন করেছি সেটা আমি হিসাব রাখি। যে জাতির পিতা যা চেয়েছিলেন, আমরা যে আমাদের প্রাইমারি শিক্ষা তো অবৈতনিক, মেয়েদের শিক্ষা তিনি
অবৈতনিক করেছিলেন। আমরা এখন বিনা পয়সায় বই দিচ্ছি, যেটা যুদ্ধ বিধ্বস্ত দেশে জাতিপিতা শুরু করেছিলেন। বিনা পয়সায় বই দিয়েছিলেন প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, এমনকি বিনা পয়সায় কাপড় পর্যন্ত, কাপড়ের থান কাপড় সব জায়গায় দিয়ে দিয়েছেন যে তোমার কাপড় বানিয়ে পড়ো। এইরকম অবস্থা ছিল আমাদের দেশে। তো আজকে আলহামদুলিল্লাহ আমরা অনেক দূর এগিয়ে গেছি। আর যদি একজন ব্যক্তিকে আপনি রিমুভ করতে পারেন যে তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকবে না, তার কাছ থেকে বাংলাদেশের জনগণ ক্ষমতা কেড়ে নিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে, তাহলেই বাংলাদেশের সকল ছোটখাটো সমস্যাগুলো সমাধান হতেই থাকবে। আমি কেন এই কথাগুলো বলছি? আওয়ামী লীগ খুব ইন্টারেস্ট বোধ করে যখন আপনি ভিন্ন ইস্যুতে কথা বলেন। আওয়ামী লীগ খুব আনন্দিত হয়। যেমন আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, আমরা কোকাকোলার বিরুদ্ধে বিভিন্ন কথা বলছি, বিভিন্ন আন্দোলন করছি, আমিও বক্তব্য দিচ্ছি, আপনিও দিচ্ছেন, অবশ্যই আমরা দিয়ে যাব, প্রতিবাদ অব্যাহত রাখবো এবং এই প্রতিবাদ চলমান থাকবে। এটা সামাজিক আমাদের আন্দোলনের একটি অংশ বিশেষ। কিন্তু আওয়ামী লীগ কিন্তু এই কোকাকোলার অপরাধ, কোকাকোলার বিরুদ্ধে স্লোগান, এটাকে বন্ধ করতে চাচ্ছে না। আপনি এই কোকাকোলার বিরুদ্ধে স্লোগান অব্যাহত রাখেন, তাতে আওয়ামী লীগের লাভ। কিন্তু কোকাকোলার চাইতে বড় অপরাধ যেটা সংগঠিত শেখ হাসিনা ইতিমধ্যে করে ফেলেছেন, যেটা আমি টকশোতে বিভিন্ন সময় বলেছি, যে পাসপোর্ট থেকে ইসরায়েল শব্দটা চিরদিনের জন্য উঠিয়ে দিয়েছে, মুছে ফেলেছে। অথচ এই বাংলাদেশে 53 বছরে এই পাসপোর্টে ইসরায়েল লেখা ছিল, এরকম যে উইদাউট ইসরায়েল আমরা সব রাষ্ট্র ভ্রমণ করতে পারবো, শুধু ইসরায়েলে পারবো না। এটা আমার দেশের পাসপোর্টের একটা এই যে লেখা, এই লেখাটাই একটা শক্তি ছিল যে না, আমরা ইসরায়েল বিরোধী। আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনায় আস্তে আস্তে থলের বেড়াল বের হতে শুরু করেছে। ফেসে যাচ্ছেন আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা এবং ডিবির একজন কর্মকর্তা, যিনি এই হত্যা মামলার তদন্ত কমিটির একজন সদস্য ছিলেন, যিনি ভারত এবং নেপালে গিয়েছিলেন। কেন তিনি ফেসে যাচ্ছেন এবং আওয়ামী লীগের নেতারা কিভাবে ফেসে যাচ্ছেন সেই আলোচনায় আসবো। তার আগে কয়েকটা কথা বলে রাখা দরকার। আমরা শুরু থেকেই জানতে পারছিলাম এই হত্যাকাণ্ডের আসল মোটিভ স্বর্ণ চোরাচালানের বিরোধ। কিন্তু শুধুমাত্র স্বর্ণ চোরাচালানের বিরোধ না, কিংবা স্বর্ণ চোরাচালানের একচ্ছত্র আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নয়, পাশাপাশি আওয়ামী লীগের ক্ষমতার একচ্ছত্র আধিপত্য আনোয়ারুল আজিম আনারের কাছে চলে যাওয়ায় আওয়ামী লীগের অন্যান্য নেতারা এবং আনোয়ারুল আজিম আনার না থাকলে যিনি এমপি পদপ্রার্থী হতে পারেন, তার ইন্ধনেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আস্তে আস্তে এগুলো বেরিয়ে আসছে এবং আমরা জানতে পারছি। আমরা একটু দেখি ডিবি কর্মকর্তা কিভাবে এই হত্যাকাণ্ডের সাথে বা এই হত্যাকাণ্ডে যারা জড়িত, বিশেষ করে মিন্টুকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বাঁচাতে তিনি কি করেছিলেন। তদন্ত কর্মকর্তারা বলেছেন, জিজ্ঞাসাবাদে শিমুল ভুইয়া, বাবু ও মিন্টুর সঙ্গে শাহিনের এবং তার সঙ্গে শুধু বাবুর যোগাযোগ হয়েছে বলে জানায়। শিমুলের দেয়া এই তথ্য পাওয়ার পর থেকে যাচাই বাছাই শুরু করে ডিবি। তদন্তের এক পর্যায়ে সত্যতাও পাওয়া যায়। পরে বাবুকে গ্রেফতারের জন্য অভিযান চালায় ডিবির একটি টিম। কিন্তু ডিবির টিম তাকে গ্রেফতার করবে সেই খবর চলে যায় তার কাছে। পরে বাবু তার 3টি মোবাইল ফোন হারানোর নাটক করে থানায় জিডি করে। বাবু নিজেই তার 3টি মোবাইল ফোন ধ্বংস করে দেয়, কারণ তার মোবাইলে আনার হত্যার বিষয়ে শিমুল, শাহিনের সঙ্গে যেসব কথাবার্তা হচ্ছে তার প্রমাণও ছিল। সেগুলো যাতে ডিবির হাতে না যায় তাই মোবাইলগুলো ধ্বংস করে দিয়ে গা ঢাকা দিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি, ডিবি তাকে গ্রেফতার করে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, এই জায়গাটা আমরা একটু খেয়াল করি, বাবুর কাছে আগেই তথ্য দিয়েছিলেন তাকে গ্রেফতার করা হতে পারে। তার বুদ্ধিতেই বাবু মোবাইল হারানোর নাটক করে থানায় জিডি করেছিলেন। গা ঢাকা দিয়ে বাঁচতে চেয়েছিলেন, কারণ তিনি জানতেন বাবু গ্রেফতার হলে তার এক সময়ের রাজনৈতিক নেতা মিন্টু ফেসে যেতে পারেন। পুলিশে যোগদানের পর আইনগতভাবে মিন্টুকে সহযোগিতা। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।